Good morning, dear students. How are you? I hope you are well, safe, and sound at your home. You know, for COVID-19, Good morning, dear students. How are you? I hope you are well, safe, and sound at your home. You know, for COVID-19, lockdown is going on all over the country, but our principal sir is conducting your studies through online classes. For this reason, I congratulate him. At the same time, he has given me a chance to show you a class. I am grateful to him. Dear students, today I will teach class 7. Our topic is right form of verbs. Dear students, let's go to our lesson. Dear students, in our previous class, we learned some rules of right form of verbs present indefinite tense. Today, we will learn the other rules of right form of verbs and other tenses. Dear students, look at the screen, attention to me. Today, we will learn from present continuous tense. Dear students, in our previous classes, we learned some rules about right form of verbs of present indefinite tense. Today, we will learn other rules of other tenses of right form of verbs. Dear students, present continuous tense. If we find now or at this moment in a sentence, we will make this sentence present continuous tense. Dear students, attention to me. যদি কোনো সেন্টেন্সের ভিতরে আমরা নাও অথবা অ্যাট দিস মোমেন্ট যেটা রেড মার্কিং করা এই ওয়ার্ড দুটি যদি আমরা পাই তাহলে পরে আমরা সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। এখন আমরা কিভাবে করব? হাউ উইল মেক দিস সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? হেয়ার আই হ্যাভ সাবমিটেড এ স্ট্রাকচার ফর ইউ। স্ট্রাকচার সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব অ্যামিজার প্লাস বার প্লাস আইএনজি অবজেক্ট অবলিক এক্সটেনশন। এক্সাম্পল, হি রিড এ বুক নাও। ডিয়ার স্টুডেন্টস, অ্যাটেনশন টু মি। হি রিড এ বুক নাও, এখানে নাও শব্দটি উল্লেখ আছে, তাহলে পরে আমরা ধরে নেব যে আমাদের এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার বিধান কি? সাবজেক্ট বসাবো, অক্সিলিয়ারি ভার্ব দেব, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে অ্যামিজার, তারপর ভার্বের সাথে আইএনজি দেব, তারপর এক্সটেনশন বা অবজেক্ট যা দরকার তা আমরা বসাবো। এখন হি রিড এ বুক নাও, এখানে রিড ভার্বটি ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করা। আমাদের এই ভার্বটিকে সংশোধন করে সঠিকভাবে একটি নির্ভুল বাক্য লিখতে হবে, তাহলে পরে আমাদের রাইট ফর্ম ভার্ব হবে। হি রিড এ বুক নাও, হি রিড ব্র্যাকেট এ বুক নাও, তার মানে সে এখন একটা বই পড়তেছে। যদি কাজটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তখনই হয় যদি কোনো কাজ মানে বর্তমানকালে চলমান থাকে। ইফ দ্য অ্যাকশন ইজ গোয়িং অন অ্যাট প্রেজেন্ট, উই ক্যান সে দিস ইজ দ্য ভার্ব অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে হি রিড এ বুক নাও, সে একটি বই এখন পড়তেছে, তাহলে পরে আমরা ধরে নেব যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কীভাবে করব? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কোনো অক্সিলিয়ারি ভার্ব হবে ইজ হবে। হি ইজ রিডিং এ বুক নাও, সঠিক অ্যান্সারটা হলো হি ইজ রিডিং এ বুক নাও। এখানে আমরা কী চেঞ্জ করলাম? হির পর ইজ বসালাম এবং রিডের সাথে আইএনজি দিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য হলো সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব বসবে অ্যামিজার, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে। আমি তোমাদের একটু পরেই দেখাবো যে কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলিয়ারি ভার্বগুলো বসবে বা বসাবো। এখন যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা কোন অক্সিলিয়ারি ভার্ব বসাবো। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় অথবা আদার্স পারসন হয় তাহলে পরে আমরা কোন অক্সিলিয়ারি ভার্বগুলো বসাবো সেটা তোমাদের আমি এখন দেখাচ্ছি। নেক্সট, ডিয়ার স্টুডেন্ট, সাবজেক্ট রুল নাম্বার 1, সাবজেক্ট যদি আই হয় এবং আইয়ের অর্থ যদি আমি হয় তাহলে পর অক্সিলিয়ারি ভার্ব হবে অ্যাম, ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন। রুল নাম্বার 2, সাবজেক্ট নেম হি শি ইট। এই সাবজেক্টগুলো যদি নেম হি শি ইট হয় তাহলে পরে অক্সিলিয়ারি ভার্ব হবে ইজ, ভার্বের সাথে আইএনজি তারপর এক্সটেনশন, মানে ভার্বের পরে যে অংশটা থাকবে সেটাকে আমরা এক্সটেনশন বলি। এখানে অবজেক্ট থাকতে পারে, এখানে কমপ্লিমেন্ট থাকতে পারে, এখানে অ্যাডভার্ব থাকতে পারে, এই জন্য আমরা এটাকে এক্সটেনশন বলবো। যা দরকার হয় আমরা সেটা বসিয়ে বাক্যটাকে পরিপূর্ণ করব। 3 নম্বরে, সাবজেক্ট উ ইউ দে, এইগুলো যদি সাবজেক্ট হয় তাহলে পরে আমরা সেখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করব আর তারপর ভার্বের সাথে আইএনজি তারপর এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্ট, লুক অ্যাট দ্য স্ক্রিন, অ্যাটেনশন টু মি। এখানে একটা জিনিস তোমাদের পরিষ্কার হয়ে গেল যে কোন সাবজেক্টের সাথে আমরা কোন অক্সিলিয়ারি ভার্বগুলো বসাবো। যদি সাবজেক্টটা আমি আবার তোমাদের বলছি, আই এম টেলিং ইউ অ্যাগেন, যদি সাবজেক্টটি আই হয় এবং সে আইয়ের অর্থ যদি আমি হয় তাহলে পরে সেই সাবজেক্টের পর আমরা অ্যাম বসাবো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, অক্সিলিয়ারি ব্র্যাকেট অ্যাম লেখা আছে, এরপর ভার্বের সাথে আইএনজি দেবো। তোমাদের একটি কথা বলে রাখি, তোমরা মনে রাখবে একটি কথা খুব গুরুত্বের সাথে, সকল কন্টিনিউয়াস টেন্সই ভার্বের সাথে আইএনজি হয়, সকল কন্টিনিউয়াস, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসই হোক
পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক অথবা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হোক, সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে তোমাদের একটা সহজ রুল শেখা হলো, যদি কোনো টেন্স কন্টিনিউয়াস হয় তাহলে পরে অবশ্যই আমরা ভার্বের সাথে আইএনজি দেবো। একটা কমন রুল আমরা শিখে ফেললাম। এরপরে সাবজেক্ট যদি নেম, শি, হি, ইট হয়, এইগুলো যদি সাবজেক্ট হয় তাহলে পরে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ইজ ব্যবহার করব। আর ভার্বের সাথে আইএনজি দেবো, তারপর এক্সটেনশন। আবার সাবজেক্ট যদি উই, ইউ, দে, এগুলো প্লুরাল ফর্ম, এইগুলো যদি হয় তখন আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে আর ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি দেবো, এক্সটেনশন থাকবে। এক্সাম্পল, আই রিড এ বুক নাও। এখানে আই অর্থ আমি, ব্র্যাকেটে আছে রিড, এরপরে এ বুক নাও। তো এখন যেহেতু নাও শব্দটি আছে, আমরা কী শিখেছিলাম পূর্বে, যদি কোনো সেন্টেন্সে আমরা নাও অথবা অ্যাট দিস মোমেন্ট পাই, এর অর্থ নাও অর্থ এখন, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, তাহলে পরে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আমার অবশ্যই সাবজেক্টের পর একটা অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এখানে আই যেহেতু সাবজেক্ট এবং আই ফার্স্ট পারসন এবং আমি অর্থে এখানে আই বসছে, তাহলে পরে আয়ের পর কি অক্সিলিয়ারি ভার্ব কী বসলো, অ্যাম। আর রিডের সাথে আইএনজিতে কী দাঁড়ালো, আই এম রিডিং এ বুক নাও, আমি এখন একটি বই পড়তেছি। উপরে কিন্তু আমরা সেন্টেন্সটা লেখা আছে আই ব্র্যাকেটে রিড এ বুক নাও, এই নাও শব্দটা দিয়েই আমাদেরকে বুঝতে হবে যে আমি এটাকে কোন টেন্সে ফেলে এটাকে সঠিক বাক্য তৈরি করব। তাহলে পরে আমরা বুঝে নিলাম যেহেতু নাও আছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আমাকে সাবজেক্টের পর একটা অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি দিতে হবে, তারপর বাকি ওয়ার্ডগুলো আমাকে সেট করতে হবে। এখন এখানে আই অর্থ আমি, কাজেই অবশ্যই আমি আয়ের পরে অ্যাম বসাবো। আই অ্যাম রিডিং এ বুক নাও। আচ্ছা, নাম্বার 2, দে প্লে ফুটবল অ্যাট দিস মোমেন্ট। এই মুহূর্তে তারা ফুটবল খেলছে। এখানে অ্যাট দিস মোমেন্ট এই শব্দটি আছে, এটাতেই আমরা বুঝে নেব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই কারণে আমরা ভার্বের সাথে আইএনজি দেবো এবং দের সাথে যে অক্সিলিয়ারি ভার্বটি দরকার সেই অক্সিলিয়ারি ভার্বটা আমরা বসাবো। দে প্লুরাল, আমরা পূর্বেই দেখেছি কী আছে, যদি সাবজেক্টগুলো উ, ইউ, দে থাকে তাহলে পরে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কী বসাবো, আর। এখন দে যেহেতু সাবজেক্ট আসে অবশ্যই আমাদেরকে আর বসাতে হবে, সে কারণে আমরা বসালাম দে আর প্লেইং ফুটবল অ্যাট দিস মোমেন্ট। তাহলে পরে আমার বাক্যটা সঠিক হয়ে গেল, দে আর প্লেইং ফুটবল অ্যাট দিস মোমেন্ট। এইভাবে যদি কোনো কন্টিনিউয়াস টেন্স থাকে আর সেখানে আমরা প্রথম সাবজেক্টটাকে নির্বাচন করব, সেই সাবজেক্টের সাথে কোন অক্সিলিয়ারি ভার্ব বসবে সেটাকে নির্বাচন করব, তারপর আমার ভার্বের সাথে আইএনজি বসাবো, তাহলে পরে আমার বাক্যটা সঠিক হবে। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডিয়ার স্টুডেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা সেন্টেন্সটা কীভাবে বসবো যেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো, এখানে কতগুলো তোমাদের ইঙ্গিত দেওয়া আছে। ইফ উই ফাইন্ড ইন এ সেন্টেন্স জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, উই উইল মেক দিস সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ দ্যাট ইজ, যদি আমরা সেন্টেন্সের ভিতরে অথবা শেষের দিকে অথবা শুরুতেও জাস্ট পাই, জাস্ট নাও পাই, অলরেডি পাই, ইয়েট পাই, ইভার পাই, লেটলি পাই, রিসেন্টলি পাই, তাহলে পরে আমরা সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করব। এরপর আমরা শিখে নেব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে গঠন করব। সেই স্ট্রাকচারটা আমরা দেখি। স্ট্রাকচার 1, সাবজেক্ট যদি আই, উ, ইউ, দে, এই চারটা হয়, আই, উ, ইউ, দে, তাহলে পরে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করব হ্যাভ, তারপর ভার্ব 3 অর্থাৎ ভার্বের যে 3 নম্বর ফর্মটি পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা ব্যবহার করব, তারপর অবজেক্ট অথবা আদার কোনো শব্দ প্রয়োজন হলে সেটা আমরা বসাবো। ডিয়ার স্টুডেন্ট, আই এম টেলিং ইউ অ্যাগেন, সাবজেক্ট যদি আই, উ, ইউ, দে, এই চারটা হয় তাহলে পরে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করব হ্যাভ প্লাস ভার্ব 3। ভার্ব 3 বলতে ভার্বের 3 নম্বর ফর্মটি বোঝায়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। এই 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা সংক্ষেপে ভার্ব 3 বলি, আর পাস্ট ফর্মকে আমরা সংক্ষেপে ভার্ব 2 বলি, আর প্রেজেন্ট ফর্মকে ভার্ব 1 বলি। এখানে ভার্ব 3 দ্বারা আমরা বুঝে নেব যে আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের কথা বলেছি। এরপরে অবজেক্ট, এরপরে নাম্বার 2, সাবজেক্ট ব্র্যাকেটে লেখা আছে নেম, হি, শি, ইট, অর্থাৎ সাবজেক্টগুলো যদি তোমার নেম, শি, হি, ইট এগুলো হয় তাহলে পরে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাজ বসাবো। এরপর ভার্ব 3 প্লাস অবজেক্ট, আচ্ছা ও মানে অবজেক্ট। এখন আমাদের একটা জিনিস পরিষ্কার করে জানা দরকার যে 12টা টেন্সের ভিতরে সব টেন্সেরই কিন্তু নিজস্ব অক্সিলিয়ারি ভার্ব আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিজস্ব অক্সিলিয়ারি ভার্ব হলো হ্যাভ এবং হ্যাজ, এই দুটো। এখন হ্যাভ বসছে আই, ইউ, ইউ দের সাথে, আর হ্যাজ বসলো নেম, হি, শি, ইট এটার সাথে। এখানে হ্যাজ বসছে,
যখন সাবজেক্টগুলো নেম হি শি ইট হবে তখন আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাজ বসাবো, এরপর ভার্ব 3 দ্যাট ইজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপর অবজেক্ট বসাবো, তাহলে পর আমার বাক্যটা সঠিক হবে। এক্সাম্পল, হি বাই এ বুক জাস্ট নাও, সেই মাত্র একটি বই কিনলো। এখন যেহেতু জাস্ট নাও আছে, আমাদের ধরে নিতে হবে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরে আমরা কি করব, সাবজেক্ট বসাবো, তারপর অক্সিলিয়ারি ভার্ব বসাবো, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এখন হি যেহেতু সাবজেক্ট, হির সাথে আমার কি অক্সিলিয়ারি ভার্ব বসবে, হ্যাজ। ওই যে আমার স্ট্রাকচারে দেওয়া আছে, যখন সাবজেক্ট নেই হি শি ইট হবে তখন আমরা হ্যাজ বসাবো। এখন যেহেতু হি সাবজেক্ট আর হি এর সাথে অক্সিলিয়ারি ভার্ব আসছে হ্যাজ, তারপর বাইয়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বট। তো অ্যান্সারটা কী দাঁড়ালো, হি হ্যাজ বট এ বুক জাস্ট নাও। আমার উত্তর সঠিক হলো সেই মাত্র একটি বই কিনেছে। এরকমভাবে আমরা প্রথম সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করব যে আমাকে এই সেন্টেন্সটি কোন টেন্সে ফেললে সঠিক উত্তরটি হবে, তারপর সেই টেন্সের গঠন প্রণালীটা আমি বুঝে নেব এবং সেই অনুসারে যদি আমি বাক্যটা লিখি তাহলে পরে আমরা সঠিক উত্তরটা দিতে সক্ষম হব। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে সকল কন্টিনিউয়াস টেন্সই ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু এখানে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যেহেতু কন্টিনিউয়াস শব্দটা এখানে যুক্ত আছে, এখানেও ভার্বের সাথে আইএনজি হবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে কিছু সময় কাজটা চলমান থাকবে, বাট তার সাথে আবার কিছু সময়ও থাকবে। শুধু কন্টিনিউয়াস টেন্স বুঝলে আমরা শুধু কাজটা রানিং বুঝবো, চলমান আছে এটা বুঝবো, কিন্তু যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পরে কাজটা চলমানও থাকবে, তার সাথে আবার কিছু সময়ও যুক্ত থাকবে। দেখো, ইফ উই সি দ্য অ্যাকশন ইজ গোয়িং অন উইথ সাম টাইম উই মেক দিস সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাট ইজ, যদি একটি কাজ কিছু সময় নিয়ে চলতে থাকে তাহলে পরে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আর যদি শুধু চলতে থাকে, তার সাথে সময় না থাকে, তাহলে পরে সেটা শুধু কন্টিনিউয়াস টেন্স। কিন্তু ওই কাজটি চলমানও থাকবে, আবার তার সাথে একটু সময় যুক্ত থাকলে তখন সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এই টেন্সের স্ট্রাকচারটা আমরা দেখে নিই। আচ্ছা, এক্সাম্পল, হি রিড এ বুক ফর অ্যান আওয়ার। এখানে দীর্ঘ সময় 1 ঘন্টা যাবত সে একটি বই পড়তেছে। তাহলে পরে দেখা গেল কি যে এই কাজটা চলতেছে এবং তার সাথে কিছু সময়ও আছে, তাহলে পরে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার অ্যান্সারটা কী দাঁড়ালো, হি হ্যাজ বিন রিডিং এ বুক ফর অ্যান আওয়ার। সে 1 ঘন্টা যাবত একটি বই পড়তেছে। এখানে সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব হবে হ্যাভ বিন, হ্যাজ বিন। ওই আগে যেখানে ছিল হ্যাভ হ্যাজ, সেটার সাথে অতিরিক্ত বাড়বে হ্যাভ হ্যাজের সাথে বিন যুক্ত হবে, হ্যাভের সাথে বিন, হ্যাজের সাথে বিন, তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি তোমাদের সেই স্ট্রাকচারটা দেখাচ্ছি। অর্থাৎ সাবজেক্ট যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা সেটা তোমরা এখন দেখে নাও। সাবজেক্ট যদি আই, ইউ, দে হয় তাহলে পরে অক্সিলিয়ারি ভার্ব হবে হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, ফর অবলিক সিন্স, তারপর টাইম। যদি নির্দিষ্ট সময় হয় তাহলে পরে পয়েন্ট অফ টাইম অ্যান্ড পিরিয়ড অফ টাইম। যদি সময়টা উল্লেখ করা থাকে যে ভোর থেকে বা সন্ধ্যা থেকে, তখন আমরা সিন্স বসাবো। আর সময় যদি নির্দিষ্ট না করে এমনি উল্লেখ থাকে আধা ঘন্টা, 1 ঘন্টা, তখন আমরা ফর বসাবো। এরপরে টাইমটা উল্লেখ করবো। টাইমের জায়গায় 1 ঘন্টা থাকতে পারে, ভোর থাকতে পারে, বিকেল থাকতে, একটা টাইম উল্লেখ থাকবে। আচ্ছা, স্ট্রাকচার 2, সাবজেক্ট নেম হি শি ইট। যদি এইগুলো সাবজেক্ট হয় তাহলে পরে অক্সিলিয়ারি ভার্ব হবে হ্যাজ বিন, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট, তারপরে ফর অবলিক সিন্স প্লাস টাইম। অর্থাৎ ওই সময় যদি নির্দিষ্ট করা থাকে তাহলে পরে আমরা সিন্স বসাবো। পয়েন্ট অফ পিরিয়ড অফ টাইম যদি হয় অনির্দিষ্ট সময় তাহলে পরে আমরা ফর বসাবো। এক্সাম্পল, উই রিড এ বুক সিন্স মর্নিং। এর বাংলা অর্থ হলো আমরা ভোর থেকে একটি বই পড়তেছি, তাহলে আমি সময়টাকে নির্দিষ্ট করে দিলাম, এই জন্য সিন্স বসালাম। আর যেহেতু অনেকক্ষণ যাবৎ কাজটা চলতেছে ভোর থেকে, তাহলে পরে আমরা ধরেই নেব যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, শুধু কন্টিনিউয়াস টেন্স নয়। যদি শুধু কন্টিনিউয়াস টেন্স হতো তাহলে পরে এই সময়টা দীর্ঘ সময় হতো না, শুধু কাজটা রানিং থাকতো। তাহলে পরে অ্যান্সারটা কী দাঁড়ালো, উই হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। তার মানে আমরা ভোর থেকে একটি বই পড়তেছি। এখন যেহেতু একটা সময় উল্লেখ আছে, কাজটা চলমানও আছে এবং সময় উল্লেখ আছে, এই কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে এখানে উই যেহেতু সাবজেক্ট, উইয়ের সাথে হ্যাভ বিন বসবে, আমরা হ্যাভ বিন বসালাম, রিডের সাথে আইএনজি রিডিং দিলাম, তো উই হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। এভাবে আমার উত্তরটা সঠিক হয়ে গেল। নেক্সট, এখন প্রেজেন্ট টেন্সের 4টা আমাদের হয়ে গেল। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ব্যাপক এরিয়া বহন করে, ওইটা আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম। আর প্রেজেন্ট টেন্সের বাকি অংশগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখন শিখলাম। এখন আমরা শিখব পাস্ট ইনডেফিনিট টেন্স। ডিয়ার স্টুডেন্ট, অ্যাটেনশন টু মি। ইফ উই ফাইন্ড ইয়েস্টারডে
ago, long since, last. In a sentence we make this sentence past indefinite tense, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের ভিতরে আমরা ago পাই, লং সিন্স পাই, লাস্ট পাই, লাস্টের সাথে লাস্ট ইয়ার, লাস্ট ডে, লাস্ট উইক শব্দটা থাকবে, শুধু লাস্ট থাকবে না, লাস্টের সাথে লাস্ট উইক থাকতে পারে, লাস্ট মান্থ থাকতে পারে, লাস্ট ইয়ার থাকতে পারে। দ্যাট ইজ দি অ্যাকশন হ্যাড বিন ডান ইন পাস্ট, অর্থাৎ কাজটা আমার অতীতে শেষ হয়ে গিয়েছে, এরকম যদি আমি অর্থ বুঝতে পারি তাহলে পরে আমাকে ধরে নিতে হবে যেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট, ভার্ব টু প্লাস অবজেক্ট, দ্যাট ইজ ভার্বের পাস্ট ফর্ম। ভার্ব টু বলতে একটু আমি তোমাদের বলেছিলাম, ভার্ব ওয়ান বলতে প্রেজেন্ট ফর্ম বোঝায়, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব টু বলতে ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্ব থ্রি বলতে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে বুঝি। স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট বসবে আগে, তারপর যেই ঘটনার যেই ভার্বটি থাকবে সেই ভার্বের পাস্ট ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসতে পারে, অথবা কমপ্লিমেন্ট হতে পারে, এক্সটেনশন হতে পারে, অর্থাৎ ভার্বের পরে বাকি অংশটা আমরা আমাদের সেন্টেন্সের প্রয়োজন মতো বসাবো। এক্সাম্পল, ওই বাই এ কাউ ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে শব্দটা আছে, এই ইয়েস্টারডে শব্দটি আমাকে ইঙ্গিত করে দিচ্ছে বা আমাকে সতর্ক করে দিচ্ছে, আমাকে বুঝাচ্ছে যেটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স করতেই হবে। এরকম যদি অতীতের কোনো সময় মেনশন করা থাকে তাহলে পরে অবশ্যই আমরা সেই সেন্টেন্সটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স করব। সেখানে ইয়েস্টারডে হতে পারে, লাস্ট উইক, লাস্ট মান্থ, অ্যাগো থাকতে পারে, লং সিন্স থাকতে পারে। এইরকম যদি কোনো শব্দ সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে পরে আমরা বুঝে নেব যে আমার সেন্টেন্সটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। আর যখনই আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স করব তখন সাবজেক্টের পরে ভার্ব টু বসাবো, দ্যাট ইজ ভার্বের পাস্ট ফর্ম বসাবো, তারপরে অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, এরপর অ্যাডভার্ব হতে পারে, এক্সটেনশন থাকতে পারে। এক্সাম্পল, ওই বাই এ কাউ ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে আমরা গতকাল একটি গরু কিনেছিলাম। এই ইয়েস্টারডে শব্দটাই আমাকে ইঙ্গিত দিচ্ছে যে এটাকে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। তাহলে পরে আমরা কী করব? সাবজেক্ট বসালাম ওই, বাইয়ের পাস্ট ফর্ম হলো বট, ওই বট এ কাউ ইয়েস্টারডে, আমরা গতকাল একটি গরু কিনেছিলাম। আমার সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেল। যেহেতু ইয়েস্টারডে আছে আমি পাস্ট ইনডেফিনিট টেন্স করব, আর পাস্ট ইনডেফিনিট টেন্স করতেই আমাকে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, দ্যাট ইজ ভার্ব টু। তো অ্যান্সারটা হলো কি? ওই বট এ কাউ ইয়েস্টারডে। আমার উত্তর সঠিক হলো যে আমরা গতকাল একটি গরু কিনেছিলাম। নেক্সট, এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে হবে? ইফ উই ফাইন্ড দেন ইন এ সেন্টেন্স উই মেক দিস সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোনো সেন্টেন্সে আমরা দেন শব্দটা পাই, তোমাদের কতগুলো সেন্টেন্স দেওয়া থাকবে, ওই সেন্টেন্সগুলোকে তোমাদের বুঝতে হবে যে কোন টেন্সে এটাকে আমরা বানাবো। ওই অর্ডগুলোই তোমাকে ইঙ্গিত দিয়ে দেবে যে এটাকে এই টেন্স বানাতে হবে। এখানে আমি যেটা তোমাদের বোঝাতে চেষ্টা করছি, ইফ উই ফাইন্ড দেন, এই যে রেড মার্কিং করা আছে দেন শব্দটি, এই দেন, এরকম যদি দেন শব্দটা আমরা কোনো সেন্টেন্সের ভিতরে পাই তাহলে পরে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। আর পাস্ট কন্টিনিউয়াস করতে হলে আমাদের কী কী স্ট্রাকচার সেটা আমরা নিচে দেখে নেব। স্ট্রাকচার ওয়ান, সাবজেক্ট আই, উই, সাবজেক্ট আই, হি, শিট, অর্থাৎ সাবজেক্ট আই, হি, শিট, এইগুলো যদি সাবজেক্ট থাকে তখন আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করবো ওয়াস, তারপর ভার্বের সাথে আইনজি দেবো, তারপর অবজেক্ট দেবো। আবার সাবজেক্ট যদি উই, দে, ইউ এইগুলো থাকে তখন আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়ার বসাবো, ভার্বের সাথে আইনজি দেবো, অবজেক্ট দেবো। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি একটু আগে বলেছিলাম সব কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইনজি হবে। দেখো এটাও ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে ভার্বের সাথে কিন্তু আইনজি যুক্ত আছে, শুধু চেঞ্জ হলো অক্সিলিয়ারি ভার্ব। এরকম সব কন্টিনিউয়াস টেন্সেরই নিজস্ব অক্সিলিয়ারি ভার্ব আছে, ওই অক্সিলিয়ারি ভার্ব দ্বারাই মূলত টেন্সগুলোকে আইডেন্টিফাই করা হয়। শুধু চেঞ্জ হয় মানে অক্সিলিয়ারি ভার্বগুলোর দ্বারাই সেন্টেন্সটা নির্বাচন করা হয়। আর কন্টিনিউয়াস টেন্স হলেই তোমার আইএনজি যুক্ত থাকবে। যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় একরকম অক্সিলিয়ারি ভার্ব হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এক ধরনের অক্সিলিয়ারি ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক ধরনের অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব দ্বারাই মূলত ওইটি কোন টেন্সে আসে সেটা নির্বাচন করা হয়, আইডেন্টিফাই করা হয়। ডিয়ার স্টুডেন্ট, এখানে স্ট্রাকচারটা আমরা আবার দেখে নিই। স্ট্রাকচার কী? সাবজেক্ট আই, হি, শি, ইট। আই অর্থ আমি, তোমরা জানো। আবার আই যদি আমি নেই অন্য অর্থ হয় তাহলে অন্যরকম একটা অর্থ মিন করবে। আচ্ছা, আই অর্থ আমি, হি অর্থ সে পুরুষ, সে কিন্তু মহিলা, ইট ইহা। এইগুলো সিঙ্গুলার ফর্ম। এই আই, হি, শি, ইট এই চারটা সাবজেক্ট এখানে সিঙ্গুলার ফর্ম। তোমাদের একটা কথা বলে রাখি, অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের ব্যবহারটা নির্ভর করে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে। সাবজেক্ট কিন্তু অনেক সময় সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, এবং ওইটা যে সাবজেক্টটা যে ফর্মে থাকবে সেইটার উপর ভিত্তি করেই আসলে অক্সিলিয়ারি ভার্ব বসে। আবার সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে পরে অক্সিলিয়ারি ভার্বও প্লুরাল হয়। দেখো
উই ইউ দে এগুলো প্লুরাল ভার্ব। উই অর্থ আমরা, দে অর্থ তারা, ইউ অর্থ তোমরা। দেখো সবগুলোতেই বেশি সংখ্যক মানুষ বোঝাচ্ছে, মানে একের অধিক। সেখানে অক্সিলিয়ারি ভার্বটাও কিন্তু প্লুরাল ওয়ার। আবার যখন আই, হি, শি, ইট ছিল, এইগুলো সবগুলো ছিল সিঙ্গুলার ফর্ম। আর তার সাথে যে অক্সিলিয়ারি ভার্বটা বসছে সেটাও ছিল ওয়াজ, সিঙ্গুলার ফর্ম। তাহলে পরে আমরা একটা জিনিস কিন্তু আমি অতীতেও তোমাদের বলেছিলাম, আবার বলছি, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে পরে তার ভার্বগুলো প্লুরাল হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে পরে তার ভার্বও সিঙ্গুলার হবে। এটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, এখন সাবজেক্ট যদি উ ইউ দে হয় তাহলে পরে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কী বসালাম? ওয়ার। তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। যেহেতু কন্টিনিউয়াস টেন্স আমাকে তো আইএনজি বসাতেই হবে। আর সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে যেখানে ছিল আই, হি, শি, ইট, সেখানে আমরা বসালাম ওয়াজ। আবার যেখানে সাবজেক্ট প্লুরাল উ ইউ দে সেখানে বসালাম ওয়ার। নেক্সট এক্সাম্পল দেখি। আই নাম্বার 1 উই রিড এ বুক দেন। তার মানে তখন আমরা একটা বই পড়তেছিলাম। আমি তোমাদের একটু আগে বলেছিলাম যদি আমরা সেন্টেন্সের ভিতরে দেন শব্দটি পাই তাহলে পরে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। এই কারণে উই ওয়ার রিডিং এ বুক দেন। যেহেতু এটা আমরা যেহেতু দেন শব্দটি আছে আমাদের অবশ্যই বুঝতে হবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকার কারণে আমরা কী করব? সাবজেক্টে বসে পরে অক্সিলিয়ারি ভার্ব বসাবো। সাবজেক্টের পরে এখানে অক্সিলিয়ারি ভার্ব কী হবে? উই প্লুরাল, এর অক্সিলিয়ারি ভার্ব হবে প্লুরাল। তাহলে পরে কী দাঁড়ালো? উই ওয়ার রিডিং এ বুক দেন। নাম্বার 2 দেন দে প্লে ফুটবল ইন দি ফিল্ড। তখন তারা মাঠে ফুটবল খেলতেছিল। মানে দেন মানে তখন তাহলে পরে দেন শব্দটা থাকলে আমি তোমাদের বলেছি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দ্যাট ইজ দি অ্যাকশন ওয়াজ গোয়িং অন অ্যাট পাস্ট। অর্থাৎ অতীতে সে কাজটা চলমান ছিল, রানিং অবস্থায় ছিল। তো অ্যান্সারটা কী দাঁড়ালো? দে ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তারা মাঠে ফুটবল খেলতেছিল। এই দেন শব্দটাই কিন্তু আমাকে আইডেন্টিফাই করে দিল যে আমাকে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট পাস্ট পারফেক্ট টেন্স। এই টেন্সটা একটু কঠিন, তোমরা একটু ধীরে সুস্থে এটা বুঝো। এই টেন্সটা বুঝতে পারলে তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা অনেক জটিল জিনিস সলভ করতে সক্ষম হবে। ইফ উই ফাইন্ড বিফোর অবলিক আফটার অ্যাজ কনজাংশন উই উইল মেক দিস সেন্টেন্স পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি আমরা বিফোর অথবা আফটার পাই কনজাংশন রূপে তাহলে পরে আমরা সেই সেন্টেন্সটাকে পাস্ট পারফেক্ট টেন্স করব। এখন বিফোরের পূর্বে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স আর আফটারের পরে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স। আর যে বাকি টেন্সটা থাকবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি তোমাদের আবার বলছি, আই এম টেলিং ইউ অ্যাগেন, যদি কোনো সেন্টেন্সের ভিতরে আমরা বিফোর অথবা আফটার পাই কনজাংশন রূপে তাহলে পরে সেই সেন্টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের মাঝখানে যদি বিফোর থাকে তাহলে পরে বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের পরে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার যদি মাঝখানে আফটার থাকে তাহলে পরে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স আর আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স আর আফটারের পূর্ব হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা কাজ জড়িত থাকে, একটা পাস্ট পারফেক্ট, অপরটা পাস্ট ইনডেফিনিট। যদি বিফোর থাকে তাহলে বিফোরের পূর্বে কি? পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডেফিনিট। আবার যদি আফটার থাকে তাহলে পরে আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটারের পূর্বে পাস্ট ইনডেফিনিট। এভাবে আমরা সেট করব। এখন পাস্ট পারফেক্টের গঠনটা আমরা দেখে নেব। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড অ্যাগো অফ বিফোর অ্যান্ড নেক্সট অফ আফটার, যেটা আমি বলেছিলাম। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে বিফোরের পূর্বে এবং আফটারের পরে। একটা উদাহরণ দেখি আমরা। এক্সাম্পল, দি পেশেন্ট ডাই ব্র্যাকেটে বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। এখন মাঝখানে যেহেতু বিফোর আছে সেহেতু আমরা বিফোরের পূর্বের অংশটাকে পাস্ট পারফেক্ট টেন্স করবো আর পরের অংশটা করবো পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কী দাঁড়ালো? দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। অর্থাৎ ডাক্তার আসার আগে রোগী মারা গেল। নাম্বার 2, দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কাম ব্র্যাকেটে লেখা কাম। এখন যেহেতু আফটার আছে তাহলে পরে আফটারের পরের অংশ কী করবো আমরা? পাস্ট পারফেক্ট, পূর্বেটা পাস্ট ইনডেফিনিট। অ্যান্সারটা কী দাঁড়ালো? দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এই হ্যাডটা এখানে পাস্ট পারফেক্ট টেন্স তৈরি করে দিয়েছে। তাহলে পরে আমরা একটা পরিষ্কার হয়ে গেল, যদি সেন্টেন্সের ভিতরে বিফোর এবং আফটার পাই তাহলে পরে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো, পরটা পাস্ট ইনডেফিনিট থাকবে। আর যদি মাঝখানে আফটার পাই তাহলে পরে আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, পূর্বেটা থাকবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ডিয়ার স্টুডেন্ট,
attention to me. If we find the following structure, the first part will be past perfect and the second part will be past indefinite tense. নিচে একটা স্ট্রাকচার আমি তোমাদের দিয়েছি, এটা একটু জটিল, একটু ধীরে সুস্থে তোমরা বুঝলে বড়ই লাভবান হবে। নো সুনার ডট ডট দেন, স্কার্সলি ডট ডট হোয়েন, হার্ডলি ডট ডট বিফোর, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি নো সুনার থাকে এখানে একটা গ্যাপ থাকবে, মাঝখানে একটা দেন থাকবে। আবার যদি স্কার্সলি থাকে মাঝখানে গ্যাপ থাকবে, তারপর হোয়েন থাকবে। যদি হার্ডলি থাকে মাঝখানে গ্যাপ, এখানে অনেকগুলো অড বসবে, তারপর বিফোর, তারপরে আবার অড বসবে। এরকম যদি থাকে তাহলে পরে আমরা এই প্রথম অংশটাকে পাস্ট পারফেক্ট টেন্স করব, পরের অংশটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স করব। এক্সাম্পল, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট। স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে গেল। এখানে নো সুনার থেকে আমরা এই দেনের আগ পর্যন্ত এটাকে করব পাস্ট পারফেক্ট টেন্স, আর দেনের পরের অংশটা করব পাস্ট ইনডেফিনিট টেন্স। যদি পাস্ট পারফেক্ট টেন্স করি তাহলে পরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে হ্যাড, আর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো? নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেন ছেড়ে গেল। নেক্সট, ডিয়ার স্টুডেন্টস, পাস্ট পারফেক্ট টেন্স শেষ হলো। এখন দেখি আমরা ইফ দ্য অ্যাকশন উইল বি ডান ইন ফিউচার, যদি এমন হয় যে কোনো ঘটনা ভবিষ্যৎকালে ঘটবে, দি ভার্ব উইল বি ফিউচার ইনডেফিনিট টেন্স, তখন সেইটা আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স করব। হেয়ার উইল ফাইন্ড টুমরো, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের ভিতরে আমরা টুমরো পাই, নেক্সট ডে পাই, নেক্সট মান্থ পাই, নেক্সট ইয়ার পাই, তাহলে পরে আমরা সেটাকে ফিউচার ইনডেফিনিট টেন্স করব। আর ফিউচার ইনডেফিনিট টেন্স করতে হলে তার স্ট্রাকচারটা কি? সাবজেক্টের পরে সাবজেক্ট যদি আই উই হয় তখন অক্সিলিয়ারি ভার্ব বসাবো শ্যাল, ভার্ব প্লাস এক্সটেনশন। আবার সাবজেক্ট যদি নেম, হি, শি, ইট, ইউ, দে হয় তাহলে পরে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করবো উইল, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। আচ্ছা, একটা উদাহরণ আমরা দেখি। এক্সাম্পল, দে গো টু ঢাকা টুমারো, তারা আগামীকালকে ঢাকা যাবে। এখন টুমারো যেহেতু আছে আগামীকাল, নিশ্চয়ই এটা ভবিষ্যৎকাল, আর ভবিষ্যৎকাল হলে আমরা সাবজেক্টের পরে শ্যাল এবং উইল ব্যবহার করব। এখন শ্যাল কোথায় বসাবো, উইল কোথায় বসাবো সেটা পরিষ্কার হয়ে গেল। যদি সাবজেক্ট আই আর উই থাকে তাহলে পরে আমরা শ্যাল বসাবো, আর সাবজেক্ট যদি নেম, হি, শি, ইট, ইউ, দে হয় তাহলে পরে আমরা উইল বসাবো। এখানে সাবজেক্ট ছিল দে গো টু ঢাকা টুমারো, আর দে যেহেতু সাবজেক্ট আমরা অবশ্যই উইল বসাবো। অ্যান্সার কী দাঁড়ালো? দে উইল গো টু ঢাকা টুমারো হয়ে গেল। এভাবেই আমরা টেন্সগুলোকে বুঝে নেব, আর টেন্সগুলো যদি বুঝতে পারি তাহলে পরে আমরা সঠিকভাবে রাইট ফর্ম ভার্ব অ্যান্সারগুলো সঠিকভাবে, রাইট ফর্ম ভার্বের অ্যান্সারগুলো আমরা সঠিকভাবে দিতে পারবো। টেন্সটাকে যদি আমরা ভালোভাবে পারফেক্টলি বুঝতে পারি তাহলে পরে শুধু রাইট ফর্ম ভার্বই নয়, সমস্ত গ্রামারগুলি আমরা সঠিক ও সুন্দরভাবে কারেক্টলি অ্যান্সার করতে পারবো। এই জন্য টেন্সটা বোঝা একেবারেই জরুরি। তোমরা অবশ্যই টেন্সটা খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করবে। যদি টেন্স বুঝতে পারো তাহলে পরে তোমরা রাইট ফর্ম ভার্বের সকল কোশ্চেনের অ্যান্সারগুলি সঠিক ও সুন্দরভাবে দিতে পারবে। নেক্সট, ইফ উই ফাইন্ড দ্য অ্যাকশন উইল বি গোয়িং অন ইন ফিউচার, দি ভার্ব উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যদি আমরা এমন দেখি যে কাজটা ভবিষ্যৎকালে চলমান থাকবে তাহলে পরে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স করব। সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করবো সাবজেক্ট যদি আই আর উই হয় শ্যাল বি, উইল বি, আর ভার্বের সাথে আইএনজি দেবো। সাবজেক্ট যদি আই উই হয় তখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করবো শ্যাল বি, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আবার সাবজেক্ট যদি নেম, হি, শি, ইট, ইউ, দে হয় তখন আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করবো উইল বি, ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্ট, আই এম টেলিং ইউ অ্যাগেন, সাবজেক্ট যদি আই আর উই হয় তখন অক্সিলিয়ারি ভার্ব হবে শ্যাল বি, ভার্বের সাথে আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস টেন্স অবশ্যই ভার্বের সাথে আইএনজি দেবো, এরপর এক্সটেনশন। সাবজেক্ট যদি নেম, হি, শি, ইট, ইউ, দে হয় তাহলে পরে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করবো উইল বি, তারপর ভার্বের সাথে আইএনজি দেবো, এক্সটেনশন। একটা উদাহরণ আমরা দেখি। দি এক্সামিনেশন উইল বি গো ব্র্যাকেটে অন ফ্রম 10th জুলাই টু 17 জুলাই, অর্থাৎ 10ই জুলাই থেকে 17ই জুলাই পর্যন্ত পরীক্ষা চলতে থাকবে। তাহলে বোঝা গেল কি যে কাজটা সেখানে রানিং থাকবে, চলমান থাকবে এবং ভবিষ্যৎকাল। তখন আমরা কোন টেন্স ব্যবহার করবো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর যেহেতু এখানে দি এক্সামিনেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা কী বসাবো? উইল বি। অ্যান্সারটা কী দাঁড়ালো? দি এক্সামিনেশন উইল বি গোয়িং অন ফ্রম 10th জুলাই টু 17 জুলাই, অর্থাৎ 10ই জুলাই থেকে 17ই জুলাই পর্যন্ত পরীক্ষা চলতে থাকবে। তাহলে এই কাজটা আমাদের দেখা গেল কি, দি অ্যাকশন উইল বি গোয়িং অন ইন ফিউচার, সো উই উইল মেক দিস সেন্টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এভাবেও যদি আসে তাহলে পরে আমরা এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো, আর সাবজেক্টের নাম্বার অফ পার্সন অনুসারে শ্যাল উইল বি বসাবো, ভার্বের সাথে আইএনজি দেবো। থ্যাংকস অল ডিয়ার স্টুডেন্ট, আই হোপ অ্যান্ড বিলিভ ইফ you have understood my class. If you can clearly understood my class, you will be able to answer the question of right form verbs in your answer script. Thanks all.
ওই কি অফ করে দিয়ে গেছে? এটা অফ নাকি? কই গেল? তুমি অফ করে রেখে গেছো? থাকবে না।